ওয়েলকাম ভিউয়ার্স, আমি কালো আত্মা চলে আসলাম আরও একটি নতুন এপিসোড নিয়ে। আজকের এপিসোডে আপনাদের সাথে কিছু ভয়ঙ্কর ঘটনা শেয়ার করব। আশা করি পুরোটা সময় জুড়ে থাকবেন, তাহলে হয়তো বুঝতে পারবেন যে আসলে ঘটনাগুলো কতটা ভয়ঙ্কর। তো আজকে প্রথমে যেই ঘটনাটা শেয়ার করব, এই ঘটনাটা একটি মতলবের ঘটনা। যিনি পাঠিয়েছেন তার নাম হচ্ছে বাদল। তো ঘটনাটা ছিল এরকম যে সে বাদলরা যে গ্রামে থাকতো, ওই গ্রামের একটা জায়গা আছে যেটা একটা কবরস্থান এবং খুবই ভয়ঙ্কর একটা জায়গা। ওই জায়গাটাতে মানে অনেক ধরনের ঘটনা ঘটে এবং বিভিন্ন মানুষের সাথে বিভিন্ন ঘটনা ঘটছে এবং লোকমুখে শোনা যায় যে ওই জায়গাটাতে মানে অনেক সময় রাতের বেলা যাওয়ার সময় নাকি অনেক কিছু দেখা যায়। যেমন রাস্তার মাটির রাস্তা ছিল, এই রাস্তার মধ্যে যেমন দুই পাশে দুইটা পা দিয়ে দাঁড়ায় থাকে অনেক লম্বা কিছু একটা, এবং অনেক সময় দেখা গেছে অনেক মানুষ হেঁটে যাওয়ার সময় মানে আশেপাশ থেকে শব্দ আসে যে কিরে তুই আমার গায়ের উপর দিয়ে হেঁটে গেলি কেন, মানে এরকম বিভিন্ন ধরনের ঘটনা সেখানে ঘটে। এবং সেই জায়গাটা যে কবরস্থানটা ছিল, সেই কবরস্থানের পেছনে ছিল একটা বাঁশঝাড়, এবং সেই বাঁশঝাড়টা মূলত সবচেয়ে বেশি ভয়ঙ্কর। ওই দিকটাতে মানুষজন খুব বেশি একটা যায় না, মানে প্রয়োজন না পড়লে। এবং ওইখানে আরেকটা ডোবা ছিল, যে ডোবাটা খুবই মানে ময়লা পানি ছিল, কালো পানি। তো সেই বাদলদের বাড়ির আশেপাশে মানে একটা বাড়িতে একটা বিয়ের অনুষ্ঠান করা হয় এবং একটা ছেলে ছিল, ওই ছেলেটার বোনের বিয়ে ছিল, যার কারণে অনেক রাত পর্যন্ত তাদের যে বিয়ের যে আয়োজনগুলা করার দরকার ছিল সেগুলা মানে করতেছিলেন সবাই মিলে। এবং সেখানে গরু জবাই করা হয় এবং সেই গরুর যে ভুঁড়ি ছিল, সেই যার বিয়ে তার ভাই, সে এবং তার আরো দুইটা বন্ধু সহ সেই গরুর ভুঁড়িটা পরিষ্কার করার জন্য মানে তারা চলে আসেন একদম সেই কবরস্থানের পেছনে যেই জঙ্গলটা, বাঁশঝাড়টা ছিল, সেই বাঁশঝাড়ে। যেহেতু গরুর ভুঁড়ির ওই ময়লাটা যেখানে সেখানে ফালাইলে হয়তো দুর্গন্ধ আসবে, এই জন্য তারা ওই জায়গাটাকে বেছে নেন, যেহেতু এখানে তেমন বেশি একটা মানুষজনের যাতায়াত নাই। সাথে তার আরো দুইজন বন্ধু ছিল, তারা যায়। তো তারা ওইটা পরিষ্কার করার সময় মানে তাদের মধ্যে একজন বলে যে চল আমরা মানে স্মোক করি আর কাজ করতে থাকি। তো তারা যখন মানে সিগারেট ধরাইতে যাবেন, ঠিক তখনই মানে সিগারেটের যেই লাইটারটা তারা যখন আগুনটা জ্বালান, মানে আগুনটা নিভে যায়। পরবর্তীতে আবারও চেষ্টা করেন, কিন্তু আগুনটা মানে মনে হইতেছিল কে যেন পাশ থেকে মানে ফু দিয়ে নিভাই দিতেছে বারবার, মানে এরকম একটা অবস্থা। তারা মানে অনেকটা বুঝতে পারে, যেহেতু তারা জানতেন যে জায়গাটা হান্টেড। তো তারা ভাবছেন যে আমরা ৩-৪ জন একসাথে আসছি, আমাদের সাথে আর কি হবে, এই জন্য আর কি তারা মানে বলতে থাকেন যে আসলে এই জায়গাটা হান্টেড। কিন্তু তারপরও তাদের কাছে মনে হইতেছে কে যেন যে ফু দিয়ে বারবার সেই লাইটারটা নিভাই দিতেছিল। এবং তাদের হাতে, একজনের হাতে কাঁচি ছিল, ছুরি ছিল, তারা ওইগুলা দিয়ে ওই গরুর যে ভুঁড়িটা ছিল ওইটা পরিষ্কার করতেছিলেন। তো সেই যার বোনের বিয়ে, সে হাতে কাঁচি ছিল, সে মানে বলে, মানে চিৎকার করে বলে যে এই কে রে, বারবার মানে আগুনটা নিভাই দিতাছস, পারলে সামনে আয়, কোপায় দিব একবারে, মানে ওই কাঁচিটা হাতে নিয়ে এরকম সে বলতে থাকে। এমনকি সে মানে সেই বাঁশ ঝাড়ের মধ্যে একটা বাঁশে কোপ দিয়ে মানে এরকম বলতে থাকে। ঠিক সেই সময় মানে হঠাৎ করে সে ছিটকে যেয়ে সেই ডোবার মধ্যে পড়ে এবং তাকে পরে সবাই মিলে মানে উঠায় ওইখান থেকে টেনে। তার শরীরে বিভিন্ন জায়গায় মানে ময়লা পানি দিয়ে ভরে যায় এবং সে বলে যে মানে তাকে কে যেন ধাক্কা মারছে, সজোরে ধাক্কা দিছে, সে মানে ছিটকে যেয়ে ওখানে পড়ছে। তখন যাই হোক তারা মানে ভাবে যে হইতে পারে যে ও এমনিতেই পড়ে গেছে বা ও দুষ্টামি করছে ওদের ভয় দেখানোর জন্য।
কিন্তু আসলে মানে ওর কথাটা ওর যে বন্ধুরা ছিল ওরা মানে বিশ্বাস করতেছিল না যে আসলে ও হয়তো ইচ্ছা করে আমাদের ভয় দেখানোর জন্য এটা করছে। আর যেহেতু বন্ধু বান্ধব মানুষ ওরা অনেক সময় এরকম মজা করে। তো যাই হোক, পরবর্তীতে ওদের মধ্যে আবার একজন বলে যে তাহলে সিগারেটটা আগে জ্বলায় নিই। পরে তারা সেখানে সিগারেট জ্বালায় এবং স্মোক করতে থাকেন। কিন্তু তার ওই বন্ধুটা তাদেরকে মানে বলতেছিল যে বিশ্বাস কর দোস্ত, আমি কোনো মজা করি নাই, সত্যি আমাকে কে যেন ধাক্কা দিয়ে ফালাইছে। যাই হোক, মানে একটা পর্যায়ে সবাই কথাটা বিশ্বাস করে। তো বিশ্বাস করার পরে এখন সবাই বলে যে ঠিক আছে, তাইলে এইখানে আর থাকার দরকার নাই, যেহেতু জায়গাটা হান্টেড আর আমাদের সাথে এরকম একটা ঘটনা ঘটে গেছে, তো আমরা চলে যাই। তো যে বলা সেই কাজ, তখন তারা সেখান থেকে মানে দ্রুত চলে আসেন এবং বাড়িতে এসে তারা কাউকে কিছু বলেন নাই। তার মানে যে বন্ধুটা ছিল সে কাপড় চোপড় চেঞ্জ করে এবং গোসল করে, পরিষ্কার হয় এবং তারপরে সে মানে পরের দিন হয়ে যায়, সকাল হয়ে যায় যখন, পরবর্তীতে সে মানে বাইক নিয়ে সেই বিয়ের অনুষ্ঠানে যে স্টেজ সাজানোর জন্য সে মানে ফুল আনতে যাবে আর কি বাজারে। সে মতলবে এই বাজার আছে একটা, সেই বাজারে যাবে। তো সে বাজারে কিন্তু একাই গেছে এবং যাওয়ার সময় মানে সে বাইক নিয়ে যায়। তো যাওয়ার সময় হঠাৎ মানে বাইক চলন্ত অবস্থার মধ্যে মানে তার শরীরে কিছু একটা ভর করে। মানে মূলত ওই রাতের বেলা তার শরীরে ওইটা চলে আসছিল, কিন্তু রাতে আর তেমন ভাবে দেখা দেয় নাই। তো বাইক রানিং অবস্থাতে মানে ওইটা দেখা দেয় এবং সে সাথে সাথে অ্যাক্সিডেন্ট করে এবং অ্যাক্সিডেন্ট করে তার মানে শরীরের বিভিন্ন জায়গায় মানে আঘাত পান এবং রক্তাক্ত হয়ে যায় এবং কিছু মানুষ ওইখানে ধরে তাকে হাসপাতালে নিয়ে যায়। তো হাসপাতালে নেওয়ার পরে যে আসল কাণ্ড ঘটে, যে সে মূলত মানে হাসতেছিল, কতক্ষণ মানে চিৎকার করতেছিল, মানে সে মানে এমন অবস্থা করতেছিল যে একটা মানে পাগল ঠিক যেরকম করে সেম ওরকম করতেছিল। কিন্তু তাকে মানে চিকিৎসা করতে আসতেছিল যারা, তাদেরকে হুমকি দিচ্ছিল বা তাদেরকে ধাক্কা দিয়ে ফেলে দিচ্ছিল, মানে এরকম সে করতে থাকে। এখন ডাক্তারদের কথা হচ্ছে যে একটা মানুষ যদি অসুস্থ হয় ওইটা একরকম, কিন্তু সে তো অসুস্থ না। পরবর্তীতে ডাক্তাররা বলে যে হইতে পারে তার হয়তো মেন্টালিটি সমস্যা আছে, তাই তাকে কোনো পাগলাগারদে ভর্তি করায় দেন, এইটা বলে। কিন্তু আসলে সে তো সুস্থ মানুষ। তার মা বাবা সবাই বলে যে ও তো সুস্থ, ও তো পাগল না, কিন্তু ও হঠাৎ এমন কেন করতেছে। পরবর্তীতে সেই হসপিটাল থেকে তাকে মানে বলে যে আপনারা ঢাকায় নিয়ে যান, ওইখান থেকে চিকিৎসা করান, এখানে হবে না। পরবর্তীতে তারা ঢাকায় চলে আসে এবং ঢাকায় এসে তারা যে চিকিৎসা করান, কিন্তু কিছুতেই কিছু হয় না। সে মানে এই সুস্থ, আবার হঠাৎ করে তার উপর যখন ওই খারাপ জিনিসটা ভর করে, তখন সে মানে বিভিন্ন ধরনের মানে বিহেভ করতে থাকে সবার সাথে এবং অনেক মানুষ মানে সেখানে ভয় পাইতে থাকে। তার যেই মানে বেডটা ছিল হাসপাতালে, তার আশেপাশে যে আরো বেডে যে মানুষগুলা ছিল তারা মানে অনেক ভয় পাইতো এই বিষয়টাতে। পরবর্তীতে তাকে সেখান থেকে মানে বলে যে একজন মানে মহিলা ছিল যিনি নার্স ছিল, সে বলে যে তার হয়তো অন্য কোনো সমস্যা, আপনারা তাকে কবিরাজ দেখান, যেটা সবচেয়ে ভালো হবে। পরবর্তীতে যে বলা সেই কাজ, তারা একটা কবিরাজের কাছে যায় এবং সেই কবিরাজের কাছে যেয়ে তাকে মানে সমস্ত ঘটনা খুলে বলে যে এই ঘটনা, এবং কি তার যে বন্ধুরা ছিল তারাও এই বিষয়টা খুলে বলে। তো কবিরাজ এটা শোনার পরে তাকে একটা তাবিজ দেয় এবং বলে যে এই তাবিজটা নিয়ে ওর ডান হাতে বাইন্ধা দিবা। কিন্তু তাবিজ নিয়ে আসে তার মা, এনে যখন তার ডান হাতে বেঁধে দেয়, ঠিক মানে কিছুক্ষণ পরে সবার সামনে সেই তাবিজটা মানে অটোমেটিকলি তার হাত থেকে খুলে পড়ে যায় এবং সেখানে আগুন ধরে যায়। পুরা তাবিজটা মানে পুড়ে যায়। তো এই দৃশ্যটা দেখে মানে সবাই ভয় পেয়ে যায়, যে এমন দৃশ্য তো তারা আগে কখনো দেখে নাই। তো পরবর্তীতে সেই কবিরাজের কাছে আবারও তারা যায় এবং সেই কবিরাজ বলে যে আসলে তাকে যে জিনিসটা মানে ভর করছে এটা খুবই খারাপ এবং অনেক শক্তিশালী। তো তার পক্ষে মানে এটাকে সরানো বা কন্ট্রোল করা সম্ভব না।
তাই সে বলে যে আপনারা অন্য কারো কাছে যান, যে আর কি তাকে সরাইতে পারবে। তো এদিকে তার মা মানে চারিদিকে মানে খোঁজ খবর নিতে থাকে এবং বিভিন্ন কবিরাজের কাছে যায়, কিন্তু কিছুতেই কিছু হচ্ছে না। পরবর্তীতে মানে একটা সময় সেই ছেলেটা মানে হঠাৎ একদিন মারা যায়, মানে মৃত অবস্থায় তাকে ঘরের মধ্যে পাওয়া যায়। তো ভিউয়ার্স, এই ছিল মানে ওই জায়গাটা ঘিরে একটা ঘটনা, এবং আরো একটা ঘটনা আছে ওই জায়গাটাকে ঘিরে। তো সেই ঘটনাটা হচ্ছে এরকম যে সেই বাদল যে ছিল তার বাবার সাথে ঘটছিল ওই জায়গাটাকে ঘিরে। তার বাবা মানে একদিন তাদের বাড়িতে মানে মিলাদের আয়োজন করা হয়, এবং সেই মিলাদ পড়ানো হয় রাতের বেলা, এবং সন্ধ্যার পরে অনেক মানুষ আসে। তো তার বাবা ওই সময় ছোট ছিল, সে ওদিকে মানে দৌড়াদৌড়ি করতেছিল উঠানের মধ্যে। তো সে একটা পর্যায়ে তার আরো যারা বন্ধু ছিল তাদের সাথে মানে সে সেই রাস্তার দিকে একটু চলে যায়। তো তাদের বাড়ির কাছেই কিন্তু ওই কবরস্থানটা, রাস্তার পাশেই। তো ওই কবরস্থানটার কাছে তিনি দেখতে পান যে একটা বৃদ্ধ মহিলা মানে লাঠিতে ভর দিয়ে, একটু গুজা টাইপের মহিলাটা, সে দাঁড়ায় আছে সাদা কাপড় পরা এদিকটা ফিরে। তখন সেই যে বাদলের বাবা ছিল সে মানে তাকে ডাকে যে আপনি কে, এখানে আসেন, মিলাদ পড়াইতেছে, আপনি আসেন, মানে খিচুড়ি খাওয়ানো হবে, যাই হোক। এবং সে বলে যে আসেন, মানে কিছুক্ষণের মধ্যে মোনাজাত দেওয়া হবে, আপনি ওইখানে দাঁড়ায় আছেন কেন, আসেন। কিন্তু ওইখান থেকে কেউ কোনো উত্তর দেয় না। তো যার কারণে সে মানে তার আরো যে কয়েকটা বন্ধু ছিল তাদেরকে নিয়ে সামনের দিকে আগাইতে থাকে। সে ভাবতেছে হইতে পারে যে মহিলাটা বৃদ্ধ মানুষ, যার কারণে সে হেঁটে আসতে পারতেছে না। মানে তাকে আনার জন্য সে ডাকতেছে, ডাকতে ডাকতে মানে তার দিকে আগায় যেতেছে। কিন্তু তার কাছে মনে হইতাছে যে সে ওই মহিলাটার কাছে যত যাইতাছে সেই মহিলাটা মানে তত পিছায় যাইতাছে। পিছায়া বলতে যে সে কিন্তু হেঁটে হেঁটে পিছাইতেছে না, সে তার দিকেই মানে তাকায় আছে। কিন্তু সে যখন তার কাছে যাওয়ার চেষ্টা করতেছে, কিন্তু তার কাছে মনে হইতাছে যে তার সাথে যে তার একটা দূরত্ব, এই দূরত্বটা আর শেষ হইতাছে না। তো এরকম হাঁটতে হাঁটতে সে সেই কবরস্থানটা পার হয়ে চলে যায়, তার আরো যে বন্ধুরা ছিল তারা সহ। তখন তার বন্ধুরা মানে বলে যে এই থাম, আর যাওয়ার দরকার নেই, এটা আমার কাছে বেশি একটা ভালো লাগতেছে না, তাদের মানে একটা বন্ধু বলে ওঠে। এবং তার যে অন্য আরো বন্ধুরা ছিল তারাও কিন্তু একই কথা বলে যে আসলে তো, যে আমরা তো তার কাছে যেতে পারতেছি না কেন, অথচ তাকে আমার মনে হইতাছে যে দেখছিলাম কবরস্থানের সামনে, অথচ সে আস্তে আস্তে পিছাইতে পিছাইতে আমরা কবরস্থান ছেড়ে আইসা পড়ছি, কিন্তু সে মনে হইতাছে এত দূরে। আর রাতের বেলা যেহেতু এত দূরে তো দেখাটা এটা কোনোভাবেই সম্ভব না। তো যাই হোক, একটা পর্যায়ে তারা দেখতে পান যে সে মানে সেই রাস্তা থেকে নেমে মানে কিছু দূর মানে যেই ক্ষেত ছিল সেই ক্ষেতের মধ্যে সে, মানে তারা ভাবতেছে যে এত দূর থেকে কিভাবে। তো সেই বাদলের বাবা যিনি ছিলেন তিনি কিন্তু তাকে ডাকতে ডাকতে সেই রাস্তা থেকে মানে ক্ষেতের থেকেও নেমে যাচ্ছিলেন। ঠিক সেই সময় তার বড় ভাই আসে, সেই বাদলের বড় চাচা। সে ওই পথ দিয়ে আসতেছিল, কোথায় যেন গেছিল। আসার সময় সে দেখে যে রাস্তা থেকে মানে ক্ষেতের দিকে সে নামতাছে, এবং সে তাকে মানে ধরে নাড়া দিয়ে বলে যে কিরে কোথায় যাস। মানে এটা যখন মানে তার চাচা তার বাবাকে বলে, তখন মূলত তার মানে হুঁশ ফিরে আসে, এবং সে বলে যে আমি এখানে কেন। এবং সে দেখে যে তার চেয়ে অনেকখানি দূরে তার বন্ধুরা দাঁড়ায় আছে, তারা মানে তাকে ডাকতেছে। পরবর্তীতে সেই তার বড় চাচা তাকে বাড়িতে নিয়ে আসে। পরবর্তীতে তাকে আবার হুজুরের মাধ্যমে ঝাড়ানো হয় এবং বলে যে ওইটা একটা খারাপ কিছু ছিল। সে মানে এইভাবে করে তাকে আস্তে আস্তে নিয়ে যাইত, নিয়ে পরবর্তীতে যে কোনো একটা ক্ষতি করার চেষ্টা করত। তো ভিউয়ার্স, এই ছিল বাদলের বাবার সাথে ঘটে যাওয়া আরেকটি ঘটনা, এবং আরো একটি ঘটনা তিনি আজকে আমাদের সাথে শেয়ার করেছেন। যে এই ঘটনাটা তার শোনা একটা ঘটনা, এই ঘটনাটা সেই মতলবেরই একটা ঘটনা, কিন্তু এটা ছিল তার মানে খালাদের বাড়ির ওদিকে পাশের বাড়িতে ঘটছিল। তো তিনি যখন সেখানে বেড়াতে যান, এবং সেই সুবাদে তিনি মানে এই ঘটনাটা ওইখান থেকে শুনে আসছেন। তো ঘটনাটা ছিল এরকম যে তার যে খালার বাড়ি ছিল ওই বাড়ির পাশেই একটা বাড়ি ছিল,
সেই বাড়িতে একটা ছেলে ছিল, ছেলেটার নাম তিনি জানেন না। তো ওই ছেলেটা মানে ফুটবল প্র্যাকটিস করতো সবসময়। মানে তার একটা গ্রুপই ছিল, তার যত বন্ধু বান্ধব ছিল সবাই মিলে মানে তারা খেলতো, এবং সবাই মিলে মানে এই খেলার জন্য বুট কিনছিলেন, যে বুটগুলা দিয়ে মানে ফুটবল খেলা হয় সেরকম বুট এবং জার্সি প্যান্ট এগুলা সবাই কিনে মানে একই রকমটা পরে সবাই মানে খেলতো। তো তারা যে মাঠটা খেলতো এই মাঠটা মূলত তাদের বাড়ির পাশেই। মাঠ বলতে মানে মোটামুটি অনেকখানি একটা ফাঁকা জায়গা যেখানটাতে তারা খেলতো। তো আপনাদেরকে আরেকটা কথা বলে রাখি যে ওই ফাঁকা জায়গার মধ্যে যে মাঠের যে জায়গাটা, এই মাঠটার পাশেই একটা মান্দার গাছ ছিল, যেটা আপনারা হয়তো অনেকে চিনবেন। মানে পুরা গাছটার মধ্যে কাটা কাটা ভরা থাকে এরকম একটা গাছ সেখানে ছিল। তো এরকম প্রায় সময় মানে তার বন্ধুরা তাকে ডাকতে আসতো, মূলত সে মানে খেলতে যাইতো সকাল ভোরের দিকে, তারা বেশি খেলতো। তো যার কারণে মানে এরকম একদিন রাত্র প্রায় 2:30 বা 2টা হবে এরকম একটা সময় তার বন্ধুরা এসে তাকে ডাকে যে কিরে খেলতে যাবি না আয়। তখন সে বলে যে ঠিক আছে তোরা যা, আমি আসতেছি। যেহেতু সে মাঠটা চিনে আর মাঠটা তার বাড়ির পাশেই, পেছনেই, তখন সে তার ওই যেই খেলার জন্য যেই জামা জুতা ওইগুলা সবকিছু পরে রেডি হয়ে সে আস্তে আস্তে বের হয়। কিন্তু এই দিকে আবার তার মা কিন্তু বিষয়টা খেয়াল করছে। তার মা মানে ঘড়ি দেখছে ওই সময়টাতে যে এত রাত্রে কে ডাকলো আর ও কোথায় যেতেছে, মানে তার মা মানে অনেকটা জিনিসটা খেয়াল করে, এবং সে তার ছেলের পিছু পিছু মানে বের হয়। এবং সেই ছেলেটা যে মানে তার যে আরো বন্ধুরা ছিল তাদের সাথে মানে খেলা শুরু করে। তো একটা পর্যায়ে তার কিছু বন্ধু বলে যে তুই এক কাজ কর, যে তোর পায়ে যে বোটটা আছে এই বোটটা খুলে রেখে আয়, কারণ আজকে আমরা সবাই খালি পায়ে খেলবো, বুট পরে খেলবো না। তখন সে বলে যে আচ্ছা ঠিক আছে তোরা খেলতে থাক, আমি বোটটা খুলে আসি। ঠিক তখনই তার মা মানে সেখানে আসে, এসে মানে তাকে ধাক্কা দিয়ে বলে যে কি রে তুই এত রাতে এখানে কেন। তখন সে বলে যে কেন এত রাতে কেন, আমি তো প্রতিদিনই খেলতে আসি সকালে। তার মা বলে যে তুই জানোস কয়টা বাজে এখন। তখন সে বলে যে কেন কয়টা আর বাজবে, প্রতিদিন আমরা তো এই সময়তেই খেলতে আসি আর আমি তো ঘড়ি দেখি নাই। তখন তার মা বলে যে এখন রাত্র মানে 2টা বা 2:30 এরকম কিছু একটা বলে যে এমন রাত। কিন্তু সে বিশ্বাস করে না, এবং সে বলে যে যদি আমি মানে এত তাড়াতাড়ি চলে আসি তাহলে আমার বন্ধুরাও তো তাড়াতাড়ি চলে আসে। তখন বলে যে কই তোর বন্ধুরা। তখন সে মানে মাঠের দিকে হাত দিয়ে দেখায় যে ওই যে সবাই খেলতেছে। মূলত সে মানে ততক্ষণে একটা জুতা অলরেডি খুইলা ফেলছে, আরেকটা খুলতাছে। ঠিক তখনই তার মা মানে সেই মাঠের দিকে তাকায় দেখে যে একটা মানুষও সেখানে নাই, এবং তাকেও বলে যে কই কই তোর বন্ধুরা কই খেলতেছে। তখন সেও যখন মাথা উঠায়া তাকায় সামনের দিকে, মানে সে একদম হতভম্ব হয়ে যায় যে আসলে কোথায় তার বন্ধুরা। পুরা মাঠের মধ্যে কেউ নাই, একদম মানে নিরিবিলি একটা পরিবেশ। পরবর্তীতে তার মা তাকে সেখান থেকে নিয়ে আসে এবং তার বাবাকে ডাইকা উঠায়, এবং এই বিষয়গুলা তার বাবাকেও খুলে বলে। কিন্তু মানে তাকে যে সেদিন নিয়ে আসছে কিন্তু তারপরও মানে জিনিসটা কাটে নাই। এরকম মানে প্রতিদিনই কেউ না কেউ তাকে ডাকতে আসতো, এরকম মাঝরাতে। মানে মাঝরাতে 1টা বা 2টা ডাক দিয়ে চলে যেত। কিন্তু মানে তার মা খুবই সচেতন হয়ে যায়, তাকে সবসময় চোখে চোখে রাখে, এজন্য মানে তাকে কোথাও যাইতে দিত না। এবং কি সে বলে যে তোর খেলার প্রয়োজন নাই সকালে। তো যাই হোক এরকমই মানে তার সাথে অ্যাভেলেবেল হয়ে যায় জিনিসটা, মানে প্রায় সময়, যেমন 2-1 দিন পর পরই তাকে কেউ এরকম ডাকতে আসে। পরবর্তীতে তার মা তাকে নিয়ে একটা হুজুরের কাছে যায়, এবং হুজুরকে সমস্ত ঘটনা খুলে বলে যে হুজুর এই ঘটনা ঘটতেছে। তখন হুজুর তাকে একটা তাবিজ দেয়, বলে যে এই তাবিজটা লাগায় রাখবেন, আর আরেকটা তাবিজ দেয়, বলে যে এই তাবিজটা আপনাদের দরজার উপরে ঝুলায় দিবেন, তাহলে এই সমস্যাটা আর হবে না। তো সেই হুজুর বলে যে এটাকে বলা হয় নিশির ডাক, এবং এই ডাক যাদেরকে মানে একবার দেয়
তাদেরকে নাকি প্রায় সময় এই ডাকটা দিতে থাকে। যদি এই ডাকের সাড়া দেওয়া হয় বা কেউ যদি এরকম চলে যায়, সে আর কখনো ফিরে আসে না। এবং ওই দিন হয়তো সে বেঁচে গেছে যে তার মায়ের কারণে, তার মা যেহেতু তার পিছু নিছিল, এই জন্য সে বেঁচে গেছিল, নাইলে ওই দিন সে আর বেঁচে ফিরতে পারতো না। সো ভিউয়ার্স, এই ছিল আজকের ঘটনা। তো ঘটনাগুলো যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট ও শেয়ার করুন এবং আমাদের কালো আত্মা ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। পাশাপাশি আপনি যদি ফেসবুক থেকে দেখে থাকেন আমাদের এই ঘটনাগুলো, তাহলে অবশ্যই আমাদের পেজটিতে একটা ফলো দিবেন। সো ধন্যবাদ, ভালো থাকবেন।